নমস্কার। আজকে একটা অন্যরকম জিনিস করতে চলেছি। একটা ভিডিওতে রিয়্যাক্ট করব, যেটা আমি আমার অন্য চ্যানেলের জন্য করে থাকি অনেক সময়। তো এটা একটা ওশোকে নিয়ে একটা ভিডিও। আজকাল আমি দেখতে পাচ্ছি অনেকেই স্পিরিচুয়ালিটি, কথাটা আমার ঠিক পছন্দ না, বাট স্পিরিচুয়ালিটি নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। তো আমি কোনোদিন সেগুলো চালিয়ে সেভাবে দেখিনি। তো আজকে প্রথমবার আমি একটা ভিডিও আমার মনে হলো যে চালিয়ে দেখি যে এর বক্তব্যটা কি। তো সেটা আমি ভাবলাম সবার সাথে শেয়ারও করা যাবে। তো এই ভিডিওটা আগে আমি কখনো দেখিনি। তো দেখা যাক এখানে কি বক্তব্য পেশ করা হচ্ছে। ওশোকে নিয়ে কিছু বলা হচ্ছে, তো দেখা যাক কি বলছে। Osho, the biggest manipulator. 1970s में अमिताभ बच्चन बॉलीवुड के सबसे पॉपुलर सुपरस्टार बन चुके थे। फिर सडनली एक नया बॉलीवुड एक्टर आता है और बहुत कम समय में सक्सेस पा लेता है, विनोद खन्ना। इनके सामने ऑप्शन था बॉलीवुड का सुपरस्टार बनने का, लेकिन वो नहीं बने। उन्होंने फिल्म इंडस्ट्री को भी छोड़ दिया और संन्यास ले लिया। इनके इस स्टेप के पीछे का सबसे बड़ा रीजन था स्पिरिचुअल लीडर ओशो। तो खुद मोह माया से दूर रहने की बात करते थे। सारा जगत माया ही है, तो मुझसे क्या करोगे एकांत में मिलकर? वो आखिर किस हक से अच्छे खासे लोगों को मैनिपुलेट कर रहा था अपनी फेम छोड़ के संन्यास ले लेने के लिए। बॉलीवुड सुपरस्टार बनने जा रहे विनोद खन्ना ओशो की बात से इतना इन्फ्लुएंस हो गए कि वो सब कुछ छोड़कर कैलिफोर्निया में बने हुए ओशो के आश्रम रजनीशपुरम में गार्डनर का काम करने लगे। देखो इनके पास तो 90 से भी মানে আমি তো অলরেডি অনেকটা বিরক্ত হয়ে গেছি। এই নয় যে ওশোকে নিয়ে আমার কোনো বায়াস আছে বা কিছু, তবে ওশোকে মানে আমি জানি না ইনফ্যাক্ট এটাই ওনার বক্তব্য কিনা। কারণ কি অনেক সময় হয় ভিডিওর প্রথমে একদম কন্ট্রাডিক্টরি কিছু কথা বলা হয় যাতে ভিডিওটা সবাই দেখে এবং পরবর্তীকালে আসল বক্তব্যটা পেশ করা হয়। তাই আমি এখনই কোনো জাজমেন্ট এখানে পাস করতে চাইছি না। বাট ওশোকে একমাত্র যে জানে না যে ওশো কী, যাকে উপর ওপর কথা শুনেছে খালি, তবেই মানে সেই তাকে ম্যানিপুলেটর বলতে পারবে। ম্যানিপুলেটর তো অ্যাকচুয়াল ম্যানিপুলেটর কে? অ্যাকচুয়াল ম্যানিপুলেটর ইজ সোসাইটি, ব্রেন, মাইন্ড, এইগুলো অ্যাকচুয়াল ম্যানিপুলেটর। কেউ যদি মনকে স্টাডি করে থাকে, মন ইজ দ্য অ্যাকচুয়াল ম্যানিপুলেটর। এভরি ওয়ানস মন, সবার মন হচ্ছে সব থেকে বড় ম্যানিপুলেটর। এটা যে জানে সে জানে, যে জানে না সে জানে না, সে একে ওকে তাকে ম্যানিপুলেটর বলে। এবং ওশো অ্যাকচুয়ালি এই ম্যানিপুলেটরকে চেনানোর কাজ করেছিলেন, যেটা অনেকেই করেছিলেন, তার মধ্যে ওশো একজন। তো আমার মনে হয় এই জায়গাটা স্কিপ করে দেওয়াই ভালো, আসল বক্তব্যটায় চলে যাওয়াটা বেটার হবে। দেখা যাক। ज्यादा रोल्स रॉयस कार उनके पास एक टाइम पे আর সবার ওনার রোলস রয়েস কার নিয়েই প্রবলেম। আরে রোলস রয়েস কার ছাড়াও তো ওনার লাইফে অনেক কিছু ছিল, সেগুলো নিয়ে কাউকে আমি কথা বলতে দেখি না। খালি রোলস রয়েস কার। তার থেকে কি বোঝা যায়? এই যে চোরের মন বোঁচকার দিকে, তো বোঁচকা দিকে যে বোঁচকা 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 করে যাচ্ছে। আরে বাকি দিকগুলোও তো দেখ, বাকি দিকগুলো নিয়ে কিছু বল না। রোলস রয়েস কার, রোলস রয়েস কার, ভাই আজও প্রবলেম। আর একটা ওর নিজের নামে ছিল কি আদেও, সেটা কেউ চেক করছে? যে ও কি নিজে ওটার জন্য কি ও সারা জীবন খেটেছে বা কাউকে লোক ঠকিয়ে মানে সারা জীবন একটা ওই রেসে থেকেছে যে আমি এতগুলো রোলস রয়েস কার কিনবো? নাকি ওর কাছে ওর সুযোগ এসছে, ও রেখেছে, ওকে কেউ হয়তো দিয়েছে, ও রেখেছে। মানে ব্যাপারটা তো সিম্পলও হতে পারে। এটা মানে অ্যাকচুয়ালি আমরা এতটা কমপ্লিকেটেড, আমাদের মন এতটা কমপ্লিকেটেড যে আমি এনাকে দোষ দিচ্ছি না, কিন্তু মন এরকমই। মন এটাই, মন ওই বাহ্যিক চকমকে জিনিসগুলোকেই ধরে, যেটা কোর, যেটা খুব সিম্পল, যেটা নর্মাল, যেটার মধ্যে কোনো চাকচিক্য নেই, সেটাকে মন দেখতেই চায় না। তো এটা মনের স্বভাবই এরকম। 90 से भी ज्यादा रोज को रिच सेक्स इन्हीं कॉन्ट्रैक्टर बनना इससे भरी हुई। में कि इतने सालों के बाद कंट्रोवर्सी के बाद भी उनके युद्ध मैंने कहा एक बनते हैं बनते हैं গোটা ভিডিওটাই কি এরকম? हाँ, এবার ফাইনালি जो रियल लाइफ है, जिसे आप लाइफ कहते हैं, जो सच में अगर सच है, रियल है, तो वो एकमात्र तभी और तभी बस अनफोल्ड हो सकती है, सामने आ सकती है आपके, जब आप पहली बात तो उसे एक्सेप्ट कर पाने के काबिल रहें, शांत होके। अगर वो मौन ही नहीं रहा, पहले ही
आपके তো অলরেডি ওনার কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি প্রথম দিকে যেগুলো বলছিলেন সেগুলো কন্ট্রাডিক্টরি কথাবার্তা, যেটা এখন উনি বলছেন এর থেকে বোঝা যাচ্ছে যে ওনার কিছুটা চর্চা তো আছে। এই ওশো জানিয়ে কথা বলে বা হোয়াট ওশো স্ট্যান্ডস ফর তা নিয়ে এনার চর্চা আছে, সেটা এনার এবার এই আসল ভিডিও যখন শুরু হলো তার কথা থেকে এগুলো বোঝা যাচ্ছে। थॉट्स में chaos के रूप में काल घर बना चुका हो, टाइम बैठ चुका हो, पास्ट के थ्रू, फ्यूचर के थ्रू। जब ऑलरेडी इतना कुछ चल ही रहा हो मन में, विचारों में, जब वो शांति ही नहीं है, तो अब लाइफ के साथ इन ट्यून भी कैसे हो पाएंगे? क्योंकि लाइफ तो अभी है ना, रियल टाइम में वो लगातार खुद को रिवील कर रही है, अनफोल्ड कर रही है। বাহ, এবার আমার ভালো লাগছে খুব। কারণ কি এটা প্র্যাকটিক্যাল কথা, আলটিমেটলি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। রোলস রয়াস এইগুলো তো কি বলবো, এই যে আমার কাছে একটা এখানে অ্যাওয়ার্ড রয়েছে, এবার এটাকে দেখতে এটা শোনার মতো, এবার চকমকে দেখতে আমি যদি এটাকে নিয়ে পড়ে থাকি, বাও এটা কত দারুণ, এটা নিয়ে যদি সবাই মত্ত হয়ে যায় যে এটা তো কোটি টাকা দাম বা কিছু, তাহলে সেটা বোকামি। কারণ কি এটা এটা কিছুই না, এটা এখনই আগুনে পড়লে কিছুই থাকবে না এটার, মানে এটা ছিল বলেই কোনো দিন হবে না। তো রোলস রয়েস গাড়ি বা এই সব জিনিসগুলো ওরকম টাইপের। এবার এগুলো শুনতে, এগুলো অ্যাকচুয়ালি আমরা এত ক্যাজুয়ালি এই ধরনের কথা শুনে এসেছি এবং বলে এসেছি যে এগুলো শুনলেই মোহমায়া হ্যান ত্যান এইসব স্পিরিচুয়ালিটি এইসব কথা মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল যে এগুলো ঠিক আছে, এগুলো থাকেও না, এগুলো ঠিক আছে, বাট রিয়েল জিনিসটা ইজ মাচ মোর পার্মানেন্ট বা মাচ মোর রিয়েলের ফিলটাই একটা আলাদা, আর ফেক জিনিস তো সেরকম একটা ব্যাপার। মানে এটা অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট আর অমিতাভ বচ্চন হিমসেলফ ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। অমিতাভ বচ্চন ডুপ্লিকেটটা যতই রিয়েলের মতো দেখতে লাগুক, রিয়েলের মতো গলা করুক, কায়দা কাজি করুক বা ইজিলি অ্যাভেলেবেল হোক, সব কিছু এভরিথিং ইজ গুড অ্যাবাউট ইট, কিন্তু রিয়েল অমিতাভ বচ্চন ইজ রিয়েল। সে তাকে যদি নাও পাওয়া যায়, মানে তাকে যদি তার সাথে সাক্ষাৎ নাও হয়, তাও সেই রিয়েলের ভ্যালুটা একটা অন্যরকম, সেটাই আর কি। You have no philosophy of life. No philosophy of life. I have life itself. There are people who have philosophies of life, but they don't have any life. Because this whole existence is so hilarious. This is not philosophy. This is the consequence of being silent. और जब कोई चीज़ एक सौंदर्य की तरह, ब्यूटी की तरह लगातार खुद को अनफोल्ड कर रही होती है, सामने आ रही होती है आपकी हर उस डिसीजन के साथ जो आप रियल टाइम में अंडरस्टैंडिंग के साथ ले रहे होते हैं, तब तो वो अनफोल्ड भी तभी हो सकती है ना, सामने भी तभी आ सकती है ना, जब आप सबसे पहले उस चीज़ को जो कि आपके सामने आ रही है उसे पूरी तरह देखें। पर अगर आपका अस्तित्व, आपके अस्तित्व का प्याला अगर शांत ही नहीं है, खाली ही नहीं है, शून्य ही नहीं है, तो आप उसे देख भी कैसे पाएंगे फिर? और अगर देख ही नहीं पाएंगे तो उनके आधार पर वो स्पॉन्टेनियस चुनाव भी कैसे कर पाएंगे फिर, जो उस लाइफ के और गहराई से अनफोल्ड होने के लिए ज़रूरी था? क्योंकि এখানে আমি একটা কথা বলতে চাইবো যে আমার জন্য ফার্স্ট অফ অল তো আমার এই বায়াসটা ভেঙে গেল, যে আমি যেটা মনে করতাম যে জেনারেলি যারা খুব কি বলবো, মানে খুব সিম্পল অস্তিত্ব যেরকম সেরকমই হয়, তারা খুব একটা এই এডিটিং বা অডিয়েন্স অ্যাপিলিং টাইপের ভিডিও বানায় না জেনারেলি। সেই এটা আমার ভেঙে গেল যে এনাকে দেখে আমি অলরেডি বুঝতে পারছি যে মানে এনার চর্চা আছে বা এনার ডিপ আন্ডারস্ট্যান্ডিং একটা ডেফিনেটলি আছে, সেটা শব্দ চয়ন থেকেই বোঝা যাচ্ছে।
আর দ্বিতীয় কথাটা এটা যে আমার এখানে মনে হচ্ছে ওনার কথা শুনে যে যেহেতু আমি পার্সোনালি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং শুধু আন্ডারস্ট্যান্ডিংই না, আমার কাছে ব্যাপারটা প্রত্যক্ষ যে সত্য কী এটা বলতে আমার কোথাও দ্বিধা নেই, যে সত্য কী সেটার একটা আমি প্রত্যক্ষদর্শী সত্যের, সেটা বলতে আমার কোনো ইয়ে নেই, মানে সেটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, কারণ এটা এতটাই রিয়েল বা এত প্র্যাকটিক্যাল আমার কাছে। তো সেখান থেকে আমি ওনার কথাগুলো বুঝতে পারছি, মানে খুব বুঝতে পারছি যে উনি কী ইঙ্গিত করতে চাইছেন বা কী নিয়ে কথা বলছেন বা কী বলছেন। তবে আমার মনে হয় সাধারণ মানুষের জন্য বোঝাটা হয়তো একটু কঠিন হয়ে যাবে, আমার মনে হয় যে মানে একটু কনফিউজিং হলেও হতে পারে বলে আমার মনে হচ্ছে। এবার যেহেতু এই ভাষাটাও আমার নয়, সেটাও হতে পারে যে ভাষাটা যেহেতু আমার নয়, সেজন্য আমার কনফিউজিং একটু লাগছে। কনফিউজিং আমার লাগছে না, বাট আমার মনে হচ্ছে একটু ব্যাপারটা একটু ধোঁয়াটে টাইপের লাগছে, মানে কোন দিকে ব্যাপারটা যেতে চাইছে বা ঠিক কতটা ক্লিয়ার হচ্ছে আমি শিওর না, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার যেরকম একটা রেঞ্জ অফ মহর্ষি বা মনীষীরা বা যারা এই ধরনের সত্যকে নিয়ে কথা বলেছেন, তাদের মধ্যে এই ডিফারেন্সটা আমি অলওয়েজই লক্ষ্য করে থাকি। যারা মানে আগে এসছে, পাস্টে যারা ছিলেন এরকম, যেমন জিদ্দু কৃষ্ণমূর্তি হোক বা স্বামী বিবেকানন্দ হোক বা যে কেউ হোক, বা এখনও যারা আছেন যেমন আচার্য প্রশান্ত হয়ে গেল, আরও অনেকে আছে, সন্দীপ মহেশ্বরীও সত্য নিয়ে কথা বলেন, অনেকেই এই বলেন। তো সবারই একটা বলার ভঙ্গিমা আছে এবং সবাই খুব ভিন্ন রকমের, সবার টেস্টটা খুব আলাদা আমি দেখেছি। যেমন রামকৃষ্ণ আর বিবেকানন্দ খুব ক্লোজ প্যারামিটারের, মানে খুব কাছাকাছি মানুষ আর কি, মানে কি বলবো, খুব দুজনে একসাথে থেকেছেন বা এরকম, কিন্তু তবুও দুজনের যে যে এক্সপ্রেশনটা সেটা খুবই আলাদা, আমি যেটুকু বুঝেছি খুব আলাদা, মানে দুজনের এক্সপ্রেস করার যে ভঙ্গিমা বা যে ইয়েটা সেটা একদম আলাদা। আবার ওদিকে রমনা মহর্ষিকে যদি দেখেন, রমনা মহর্ষি তো প্রায় কথাই বলতেন না, আবার তারই শিষ্য পাপাজি, মুজি, এরা আবার এদের টেস্টটা একটু আলাদা। আবার এদিকে যদি আপনি আচার্য প্রশান্ত এদেরকে দেখেন, এনাদের সবার দেখবেন টেস্টটা খুব আলাদা। তো এনারও একটা আলাদা রকম টেস্ট অফ এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশনটা যেটা করছে সেটা টেস্টটা একটু আলাদা। তো এনারও অনেকটা আলাদা, বাট এনারটা ওই একটু আমার ধোঁয়াটে লাগছে, মানে ব্যাপারটা যেরকম যেরকম জিদ্দু কৃষ্ণমূর্তির কথাগুলো আমার কাছে খুবই প্র্যাকটিক্যাল তো বটেই, খুবই টু দ্য পয়েন্ট এবং খুব ইভোকিং। উনি কখনো স্টেটমেন্ট দেন না, মোস্ট অফ দ্য টাইম ওনাকে কখনো আমি স্টেটমেন্ট দিতে দেখিনি যে এটা এই। উনি সবসময় এটা কি এই হতে পারে নাকি এটা এই, মানে এরকম কথা বলার ধরনটা ওনার কোয়েশ্চেন মার্ক থাকে সবসময়, ইভোক করেন উনি, মানে লোককে খুঁজতে মানে আগ্রহী করেন বা উস্কান যে তুমি দেখো নিজের, লুক ফর ইউর সেলফ। তো ওই মানে তো তো ওনারটাও আবার একটুখানি ওই জন্য একটু একটু ইন্টেলেকচুয়ালও লাগে, কারণ কি উনি ইন্টেলেক্টকে নিয়েই কাজ মেনলি করেন, মানে ইন্টেলেক্টকেই জাগান, যে ইন্টেলেক্টটা জাগুক, দিয়ে খুঁজুক ট্রুথকে, এরকম অ্যাপ্রোচটা ওনার আমার মনে হয়। আবার অনেকে থাকে ইন্টেলেক্টকে পাত্তাই দেয় না, একদম ডাইরেক্ট যে অস্তিত্ব তার সাথে কথা বলে বা একদম পয়েন্টে বলে, এবং মানে কি বলবো, ইন্টেলেক্ট যেখানে যাইই না আর কি। তো এনারটা আমার সেই দিক থেকে এনারও ওই ইন্টেলেক্ট ব্যাপারটা একটু লাগছে, কিন্তু এনারটা আমার একটুখানি ধোঁয়াটে মনে হচ্ছে, যেন একটু একটু ধোঁয়াশা টাইপের মানে লাগছে। এবার দেখা যাক, আগে হয়তো জিনিসটা রিভিল হবে। आपके चुनाव तो फिर काल पे आधारित होंगे। काल जो कि या तो आपके কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল অ্যান্ড টু দ্য পয়েন্ট, বলতেই হবে। अतीत से बना हुआ होगा या तो आपके भविष्य पे आधारित होगा। तो वो वर्तमान जो कालातीत है, काल के पार है, अभी है, उसके आधार पे आप चुनाव कैसे कर पाएंगे? क्योंकि वो माइंड जो टाइम
का गुलाम हो गया है। उसने तो साबित ही कर दिया है ना पहले से कि वो समय का प्रेमी है, अपने अतीत और भविष्य का प्रेमी है, लाइफ का नहीं, वर्तमान का नहीं। Is it to enjoy life and not worry about tomorrow? There is no tomorrow. If there is tomorrow, you cannot stop worrying about it. Neither there is any yesterday. This is crazy now. This is crazy. I have not heard something like this before. I mean, wow. मतलब बंदा पूछ रहा है क्या, इसका मतलब ये कहना चाहते हैं कि हम सब छोड़ छाड़ दें, है ना, साइलेंट हो जाते हैं बिल्कुल सब लोग जो हैं और लाइफ एंजॉय करते हैं। मतलब आप तो यही कह रहे हैं ना कि मतलब साइलेंट हो जाओ, बी इन ट्यून विद लाइफ। एंड वाओ, व्हाट एन अमेजिंग आंसर यार, व्हाट एन अमेजिंग आंसर। ओशो इज सेइंग देयर इज नो फ्यूचर। I mean, what the fuck? And look at the নাও এটা মানে ব্যাপারটা শুনতে সত্যি এরকম লাগে যে দেয়ার ইজ নো ফিউচার, মানে কত ব্যাপারটা অদ্ভুত। বা শুধু অদ্ভুতই না, ব্যাপারটা খুব রিভিলিংও লাগে যে যে তাই তো, ফিউচার বলে তো কিছু নেই। এইটা মানে এইখান থেকেই ওনার যে এই এক্সপ্রেশনটা আসছে যে উনি যে কী এত মানে ইন যেটাকে বলে এই ব্যাপারটা হচ্ছে ওনার, সেটা এই জন্যই হচ্ছে যে ওয়াও দিস ইজ ট্রু। তো এটা মানে এটা রিয়েলাইজ করতে পারাটাই আর কি, বা এটা বুঝতে পেরে যে চমকটা আছে, যে যেরকম হয় না যে অনেক সময় আমাদের একটা কিছু কথা থাকে যেটা হয়তো পেটে আসছে মুখে আসছে না, ঠিক মনে করতে পারছি না, তো সেটা যখন মনে পড়ে যে যে ব্যাপারটা হয় কাইন্ড অফ ওরকম। তো অদ্ভুত ব্যাপার যে অ্যাকচুয়ালি এটা খুব অবাক ঘটনা যে ফিউচার বলে কিছু একটা আমরা ধরে নিই। এটাই অবাক অ্যাকচুয়ালি, আমরা কেনই বা ফিউচার বলে কিছু একটাকে ভাবি বা কিছু একটাকে ইম্যাজিন করে নিই, এটা অবাক। ফিউচার নেই এইটা প্র্যাকটিক্যাল, এটা অ্যাকচুয়াল, এইটা অ্যাকচুয়ালি অবাক নয়, এটাই ট্রু। মানে এটাতে অবাক হওয়ার কিছু নেই, দিস ইজ হাউ ইট ইজ। তো আমাদের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে ওয়াও, মানে কারণ কি আমরা এত এটা নিয়েই বড় হই বা এটাই জেনে থাকি সারা জীবন যে ফিউচার ফিউচার ফিউচার, আর সবাই ফিউচার নিয়েই টেনশানে আছে যে লাইফ ইন্স্যুরেন্স করো, চাকরি করো, বা টাকা পয়সা জমাও, সেভিংস করো, এই করো, মানে এগুলো নিয়েই মানুষের জীবনটা কেটে যায় ফিউচারের কথা ভেবে। অথচ ফিউচার নাকি নেই, সেটা যখন জানা যায় যে ফিউচার তো নেই, অ্যান্ড অ্যাকচুয়ালি ফিউচার নেই। ফিউচার কোথায় আছে? এই মোমেন্টটাই মানে এন্ড টু এন্ড এই মোমেন্টটাই শুধু রয়েছে, আর ফিউচার পাস্ট বলে কিছু নেই। এই মোমেন্টটাই আছে আর তার আশপাশে সব কিছু ঘুরছে। কখনো কখনো আমার আশপাশে এইরকম একটা অ্যাম্বিয়েন্স, এরকম একটা দেওয়াল, এরকম একটা রয়েছে, কখনো অ্যাম্বিয়েন্স বদলে যাচ্ছে, কখনো অন্য কিছু থাকছে, কখনো আমার গালে এরকম দাড়ি উঠছে, কখনো দাড়ি থাকছে না। এরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি এই মোমেন্টটাই শুধু আছে, আলাদা করে ফিউচার ওটা যেহেতু আমাদের মাইন্ড আছে, যেহেতু আমাদের একটা মন আছে, সেই ফিউচারটাকে ইম্যাজিন করে। কারণ কি এটার কনফিগারেশনটাই এরকম, কনফিগারেশনটাই এমন যে ফিউচারই ভাববে আর এ পাস্টই ভাববেই। কারণ কি এর তৈরি এরকম যে এ পাস্ট ফিউচার এসব ভাবতে পারে, আর ভাবতে পারে বলেই এ ভাবে। কিন্তু সেটা আমাদের কাছে অনেকটা বেশি রিয়েল এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সেইখানে গণ্ডগোলটা হয়ে যায়। নইলে অবভিয়াসলি এখন আমি ভিডিও করছি, আমারও একটা ফিউচারের সেন্স আছে যে ফিউচারে এর পরে আমাকে অন্য কাজ করতে হবে, তো এর পরেটা আমার আসবেই, কারণ কি মন আছে, বা আমার কাছে ওই ফ্যাকাল্টি বা ওই ওই মেকানিজমটা আছে যেটা আমাকে ওইটা ভাবতে ভাবায়, বা কি বলবো, ওই ওই ফিউচারকে ইম্যাজিন করার ক্ষমতাটা আছে, তাই ফিউচার ইম্যাজিনড হয়ে যায়।
বাট আদারওয়াইজ ইটস জাস্ট দিস মোমেন্ট, এই মোমেন্টটাই রয়েছে, এছাড়া আর কিছু নেই। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে একটা পাস্ট ফিউচারের কল্পনা করে চলছি, জাস্ট আমাদের বলতে অ্যাজ আ মানুষ সেটার ইয়েতে। তো এটা খুবই অবাক ব্যাপার যে আমাদের মনে হয় যে ফিউচার নেই, এই কথাটা খুব বেশি মানে অবাক করায় আমাদের, রাদার দ্যান যে সেটা খুবই প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল ব্যাপার। ফিউচার আছে সেটাই আমরা কী করে ইমাজিন করে নিয়েছি। তো এনিওয়েজ, The analogy now of why he's saying like that. Okay, look at the analogy here. वो कह रहे हैं कि there is no future because if there is a future then you can't stop worrying about it. Wow, that's like boom. True, very true. मतलब कोई भविष्य है ही नहीं। कहाँ है भविष्य? दिखाओ मुझे, कहाँ है? दिख रहा है, छू सकते हो आप? छू पाए हो आज तक? मतलब जब से आपने जन्म लिया है, आप बताओ कहाँ है भविष्य या अतीत, कहाँ है? अगर थॉट को निकाल दे, जैसे कि कृष्णमूर्ति कहते हैं टाइम इज थॉट, जिस बात को मैंने बार बार अपने पिछले वीडियोस में भी एक्सप्लेन किया है जदु कृष्णमूर्ति की फिलॉसफी से रिलेटेड, कि अगर थॉट जो विचार करने की क्षमता है एक इंसान की, उसी को निकाल दिया जाए किसी तरीके से आपके ब्रेन में, विच इज़ पॉसिबल, फिर बताओ निकाल के कि कहाँ है भविष्य? छू के बताओ फिर कहाँ है भविष्य? बचा क्या कोई भविष्य? There is no bloody proof of future. All we have is the present moment, right now. और अगर फ्यूचर है, जो कि बस आपके विचारों में ही हो सकता है, उसके अलावा तो कोई जगह है नहीं जहाँ पे वो है, तो अगर फ्यूचर है देन यू कांट स्टॉप वरिंग अबाउट इट। तो फिर आप कभी भी चिंता करना छोड़ ही नहीं सकते, क्योंकि অ্যান্ড আই থিঙ্ক এটাই সবার সাথে হচ্ছে, যে যাদের কাছে ফিউচারটা খুব রিয়েল হয়ে যাচ্ছে তারা ফিউচার ছাড়া কিছু ভাবতেই পারছে না, এবং দে কান্ট স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং উইথ আস হু থিঙ্ক, মানে হু টেক फ्यूचर एज अ रियल थिंग। ऐसी भविष्य आ गया, चिंता भी आ गई, जैसे कि दोनों सम उत्पाद हो, साथ साथ दोनों का जन्म हो रहा हो, कि अगर ए है तो बी भी होगा ही होगा, कि अगर भविष्य है तो चिंता भी होगी ही होगी। One is no more, one is not yet. All that is in our hands is the present moment. Now, here. This is a miraculous experience. और इसके बाद जो धमाका किया है ओशो ने, जो लाइन मारी है, मतलब वो तो भाई क्या बोलूँ मैं उसको। वन इज नो मोर, वन इज नॉट येट। आई मीन जस्ट थिंक अबाउट इट, इट्स क्रेजी, इट्स क्रेजी, इट्स गिविंग मी शिवर्स ना अभी जब मैं उसको दोबारा से एनालाइज कर रही हूँ। तो वन इज नो मोर एंड वन इज नॉट येट। जो अतीत में था वो है ही नहीं। जैसे कि हर सुबह जब आप आंखें खोल रहे हो तो एक नई पर्सनालिटी का जन्म हो रहा हो, एक नया पुनर्जन्म। यू आर नो मोर एंड वन इज नॉट येट। आप कल्पना भी नहीं कर सकते कि आप क्या होंगे, क्योंकि वो जो होगा वो भी तो फिर नया होगा। आपकी पर्सनालिटी जो अभी है वो थोड़ी ना होगी जो होगी। सो वन इज नॉट येट। This is a miraculous experience. If there is no yesterday, no tomorrow, and this very moment you are, all worrying disappears. খুবই অদ্ভুত ব্যাপার যে আমরা মানে আমরা এটা নিয়ে আলোচনা করি, অথচ এটাই অ্যাকচুয়ালি আছে, মানে এটাই অ্যাকচুয়াল, অথচ এটা আমাদেরকে আলোচনা করে ওর তার কথা শুনে বুঝতে হয়। খুবই অদ্ভুত ব্যাপারটা, যে প্র্যাকটিক্যাল তো এটাই যে অ্যাকচুয়ালি কী রয়েছে, মানে রাইট নাও আমি বা আমাকে যদি কেউ দেখছে এখন, সে যদি দেখে যে কোথায় আছে, মানে
আছে তো সব, ওটা তো মনের ভাবনা। আর মনের ভাবনা আর কি এমন, মনের ভাবনা ওই অ্যাকচুয়ালি যদি ওখানে ইয়ে করে দেখা হয়, কিছু মেজারমেন্ট বা কিছু এমআরআই স্ক্যানস বা এইসব করে যদি দেখা হয়, তাহলে কি দেখা যায় যে নিউরাল কানেকশনস, নিউরাল ফায়ারিং এইসব হচ্ছে, তো ইলেকট্রিক্যাল স্পার্কস হচ্ছে নানান রকমের, সেটাকেই আমরা থট হিসাবে পারসিভ করছি। যে চিকচাক হচ্ছে সেইগুলোকে আমরা ভাবনা হিসাবে, পারসিভ, চিন্তা হিসাবে দেখছি, আমরা ওটাকে চিন্তা হিসাবে দেখছি, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি চিকচাক ব্রেনের মধ্যে স্পার্ক হচ্ছে। তো অ্যাকচুয়ালি কোথায় আছেই কি, অন্য কিছু আছেই কোথায়, এইটাই আছে, এইটাই। এবার এটাকে কি নাম দেওয়া যাবে, এবং নাম না দিতে পারলে আবার মাইন্ড বা মন খুব ছটফট ছটফট করে, একটা নাম রূপ যদি সেটাকে না দিতে পারে। সেই জন্যই সত্যকে বুঝেও অনেকে বুঝতে পারে না, বা ধরেও, আমিও যেরকম সব জেনে বুঝেও ধরতে পারছিলাম না যে কি অ্যাকচুয়ালি কি, কারণ কি মন ওটাকে নাম রূপ দিতেই পারছে না, মন ওটাকে কোনো একটা খাঁচায় বাঁধতেই পারছে না মন, সেই জন্য কিছুতেই ওটাকে মনে হচ্ছে না ধরতেই পারছি না। কিন্তু প্র্যাকটিক্যাল বা অ্যাকচুয়ালি যেটা আছে, অ্যাকচুয়াল এটাই যে মানে দিস ইজ হাউ ইট ইজ, ইট ইজ, ইজ খালি, মানে এই আছি, এই যে বকবক করছি, বকবক করছিটাও নেই অ্যাকচুয়ালি, বকবক করছিটা জাস্ট একটা বাকি সব আওয়াজের মতোই। কিন্তু অ্যাকচুয়ালি কি আছে, অ্যাকচুয়ালি আছেটা আছে, সেটা যে দেখছে আমাকে, সেও যদি লক্ষ্য করে তাহলে সে দেখবে আছেটা শুধু আছে, তার অ্যারাউন্ডে বাকি নানান কিছু চলছে, সব কিছু গুজু 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 ঘুরছে। অ্যাকচুয়ালি খালি আছেটা আছে, আছে এটাই রয়েছে। एंड दिस इज द मिरेकल ऑफ लाइफ, जिसे हम कहते हैं लाइफ। दिस इज लाइफ इटसेल्फ। व्हेन यू आर इन द नाउ, जब आप बस वर्तमान में होते हैं एज इट इज, तो क्या बी पॉजिटिव, एंजॉय द मोमेंट, एंजॉय द मोमेंट। भाई आप ही अगर ना हो तो एंजॉय भी कौन करेगा उन मोमेंट्स को, जिसे आप बी पॉजिटिव और एंजॉय द मोमेंट का टैग लगाना चाहते हैं। And it is not that you have to enjoy this moment. That rejoicing arises out of this moment. But you are never here. You are always somewhere else. जिसे आप कह रहे हैं वो तो वर्तमान में है ही नहीं, वो तो कल्पनाओं में जी रहा है, भविष्य में या अतीत में, बस काल में फंस के, टाइम में फंस के, और कल्पनाएं एंजॉय नहीं करती। तो जब आप सच में होते हैं, बस होते हैं विदाउट एनी एक्सपेक्टेशंस, तब एंजॉय करने की ज़रूरत नहीं पड़ती। आपका होना ही कहीं ना कहीं वो एंजॉयमेंट बन जाता है। So I am already in love with her because she is so practical and so to the point. And কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। विदाउट एनी एक्सपेक्टेशंस, तब इंजॉय करने की ज़रूरत नहीं पड़ती। आपका होना ही कहीं ना कहीं वो इंजॉयमेंट बन जाता है। प्रॉब्लम ही वही है भाई साहब कि आप होते कहाँ हो। आप तो बस अपनी कल्पनाओं में ही होते हो ना। यू आर ऑलवेज इन द टाइम विद द काल। ও ইয়েস, আই রিমেম্বার। টাইম যেটা যেটা থাম্বনেলে এই ভিডিওটার লেখা ছিল, টাইম ইজ কিছু একটা টাইম নিয়ে লেখা ছিল। তো টাইম জিনিসটাও যদি দেখা হয়, টাইম জিনিসটা কি, টাইম ইজ আ রিফ্লেকশন। আর টাইমকে যদি কেউ স্টাডি করে বা বা প্র্যাকটিক্যালি যদি দেখে, তা টাইম আছেই কখন, যখন স্পেস আছে এবং স্পেসের মধ্যে কিছু অবজেক্ট আছে, তখনই টাইমের একটা টাইম তখনই তৈরি হচ্ছে টাইম। মানে মনে করা যাক যদি স্পেস আছে শুধু, মানে মহাকাশ স্পেস বা স্পেস, ঠিক আছে, শুধু স্পেস আছে, সেখানে কোনো অবজেক্ট নেই, কোনো স্টার্স, কোনো ব্ল্যাক হোলস, কোনো মিটিওর বা কোনো অবজেক্ট, কোনো মেটেরিয়াল অবজেক্ট নেই, লেটস ইম্যাজিন। তো এখানে টাইম কোথায়, টাইম কি করে না, রাত কোথায়, দিন কোথায়, টাইম কোথায়? টাইম তো এটার সাথেই আসছে যে দিন রাত, বাট ডিস্টেন্স,
ডিস্টেন্স মানে কি, আর দুটো এখান থেকে পয়েন্ট এ টু পয়েন্ট বি, পয়েন্ট এ আর বি যদি নাই থাকে তো টাইমটা কোথায়? তো অ্যাকচুয়ালি টাইম নেই, টাইম নেই। সেই জন্য কালাতীত বলা হয় বা মহাকাল বলা হয়। মহাকাল মানে কি, কালেরও বাবা। তো কাল আছেই কোথায়? কাল নেই অ্যাকচুয়ালি। বাবা কালকে জন্ম দিচ্ছে, বাবার খেলায় বাবা এমন খেলা খেলছে যে কাল মনে হচ্ছে যেন কাল বলে কিছু একটা রয়েছে, বা সময় বলে কিছু একটা। সময় রয়েছেই কোথায়? কোথায় সময়? সময় নেই। যদি শুধু শুধু যদি যদি বাকি সব কিছু, যা কিছু মুছে দেওয়া যায় তাকে যদি মুছে দেওয়া হয়, তাহলে কোথায় সময়? কোথায় সময়? নেই। একটা সময় আমি ছিলাম না, এই যে শরীর এই বক করছে যে, এটা ছিল না একটা সময়। আবার একটা সময়ের পর আর থাকবে না, এখন আছে। সেই জন্য এর কাছে সময় আছে। কিন্তু যে সাপোজ জন্মায়নি, যে এরকম শরীর হয়নি, যে বক করছে না, সে তার কাছে সময় কোথায়? সেই কোথায়? তো ব্যাপারটা খুব সিম্পল অ্যাকচুয়ালি। তো টাইম অ্যাকচুয়ালি নেই। আমরা টাইমকে খুব রিয়েল ধরে নিই। টাইম ইজ ওকে, মানে ঠিক আছে। এবার যেহেতু স্পেসও আছে, স্পেসের মধ্যে অবজেক্টসও আছে, অবজেক্টসের মধ্যে স্টার্স অ্যান্ড গ্যালাক্সিজ অ্যান্ড প্ল্যানেটসও আছে, প্ল্যানেটের মধ্যে আমরাও আছি। আমাদের এখানে একটা ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি, আমার চোখ থেকে এই যে স্ক্রিন তার একটা ডিস্টেন্স, আমার এখান থেকে ক্যামেরার একটা ডিস্টেন্স, ডিস্টেন্স আছে, তাই টাইমও আছে। কথা বলছি, এই যে কিছু একটা মেটেরিয়ালাইজ যেই হচ্ছে তখনই টাইম আসছে। নইলে আপনি যখন, আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে কোথায় টাইম থাকে? থাকেই না, কারণ বাকি এক্সপিরিয়েন্সেসগুলোও নেই। কোনো স্পেস নেই, কোনো অবজেক্ট নেই, কোনো কিছু নেই, তা টাইমও নেই, টাইমের কোনো জ্ঞানই নেই। কতক্ষণ ঘুমালাম জানি না, উঠলে পরে বুঝতে পারছি ও এতটাই ঘুমিয়েছিলাম, এতটাই উঠলাম, তাহলে এতক্ষণ ঘুমিয়েছি। বাট ঘুমের মধ্যে কি করে বুঝতে পারছি যে সময়ের কোনো এক্সপিরিয়েন্স থাকছে? নেই, সময় নেই অ্যাকচুয়ালি। সময়টা জাস্ট একটা পারসিভড একটা এক্সপিরিয়েন্স, বা রিলেশনে আছে, যে ওটা আছে তাই ওটা আছে, ওটা আছে বলে এটা মনে হচ্ছে। সেরকমই খুব ইম্পর্ট্যান্ট, এটা একটা দারুণ অবজারভেশন, যে সেরকমই এই যে ইগো যেটাকে বলা হয়, বা পার্সনহুড যেটাকে বলা হয়, বা যেটাকে বলা হয় অহংকার, বা অহংকার মানে ওই ট্র্যাডিশনাল অহংকার নয়, যে যেটাকে প্রাইড বলে, সেই অহংকার নয়, বাট অহংয়ের আকার অহংকার, মানে অহং, আমি বোধ যেটা, সেটাও কিন্তু একটা রিফ্লেকশন, একটা রিলেশনে ওই আমিটা মনে হচ্ছে। আদারওয়াইজ আমি কোথায়? আদারওয়াইজ আমি বলে কিছুর কোনো ইয়েই থাকবে না। আমি এই জন্যই মনে হচ্ছে, কারণ কি এই যে ঘুমের মধ্যে ওটাই হচ্ছে, আমিটা থাকছেই না। আমি থাকবে কি করে? কারণ কি কিছু নেই যার সাথে, যার রিফ্লেকশনে আমিকে আমি বলতে পারে, আমি হয়ে দাঁড়াতে পারে। আয়নার মতো ব্যাপারটা অনেকটা। এবার রিফ্লেকশনটাই যদি না থাকে, তাহলে সেই আমি কোথা থেকে হবে? তাই ঘুমের মধ্যে কোনো কিছুরই এক্সপিরিয়েন্স নেই, আমিরও কোনো এক্সপিরিয়েন্স নেই, কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক। তো ওই ব্ল্যাঙ্কটা অ্যাকচুয়ালি রিয়েল, ওটাই রিয়েল। তার অ্যারাউন্ডে সব কিছু ভেসে ভেসে উঠছে। आप तो हमेशा समय के साथ ही होते हो। You are never in the now. You are always then. Otherwise, everything is available, but you are absent. तो आप होते कहाँ हो कि आपको पता भी चले कि सही में लाइफ क्या होती है? आप तो होते ही नहीं हो, क्योंकि जिस क्षण आप होंगे ना, सच में होंगे, वास्तविक तथ्य के साथ अभी होंगे, तब आप ये भी साफ साफ देख पाएंगे कि वो सब कुछ जो अभी वर्तमान में अस्तित्व आपको दे रहा है ना, वही पूर्ण है, वही सफिशिएंट है। आप सांस ही शायद इसलिए ले पा रहे हैं क्योंकि अस्तित्व आपको ये वर्तमान दे रहा है, लेकिन ये देखने के लिए आप मौजूद नहीं हैं, आप एब्सेंट हैं। और वही कह रहे हैं ओशो यहाँ पे कि ये कोई फिलॉसफी नहीं है। এটাও একটা মজাদার ব্যাপার যে যখন আমরা ঘুম থেকে উঠি, একবার ঘুম ভেঙে যাওয়ার পর এবারে আমাদের একটা তাগিদ আসে যে আমরা অ্যাক্টিভ হব, কারণ এতক্ষণ ইনঅ্যাক্টিভ ছিলাম, তো এবার অ্যাক্টিভ হব। তো সব কিছুই যদি দেখা যায়, এভরিথিং ইজ কামিং অ্যান্ড গোয়িং অ্যান্ড এভরিথিং ইজ চেঞ্জিং ফ্রম দিস টু দ্যাট, অ্যান্ড একটা ওয়েভের মতো, যে
নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, বা সেটাকে যেভাবেই দেখাও একটা ওয়েভের মতো সেটা। তো সেরকম আমরা যখন ঘুমাচ্ছি অনেকক্ষণ ইনঅ্যাক্টিভ থাকার পর যখন আস্তে আস্তে অ্যাক্টিভনেসটা আসছে, নাও উই ওয়ান্ট টু গেট মোর অ্যাক্টিভ, আস্তে আস্তে আমরা এটা করি ওটা করি, কিছু না কিছু আমরা করো। সারাদিন চুপ করে শুয়ে থাকা তো যাবে না। যারা বলে না যে যে যা অনেকে আছে যারা হচ্ছে গিয়ে যারা মানে কি বলবো, যেমন সাপোজ যারা ধ্যান করে, যারা সাপোজ ধ্যানী সাধু বা তপস্বী, যারা শুধুই পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকে সাধনা করে, তাদেরকে খুব ইউজলেস মনে করে মেটেরিয়ালিস্টিক লোকে অনেকে। কারণ কি তারা মনে করে তারা সমাজের কোনো কাজে আসছে না, তারা কিছুই করছে না, কিছু না করে কেন ওরকমভাবে আছে, এরকম মনে হয় তাদের। তো মানে কি বলবো, যাই হোক, তো এটা এটা একটা আপ অ্যান্ড ডাউন মতো আমাদের অলওয়েজ চলতে থাকে। আর এটা একটা প্রবলেম, যখনই যখনই অস্তিত্ব ভারী হয়ে যায় বা অস্তিত্ব যখন বেশি প্রমিনেন্ট হতে লাগে ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, এভরিথিং স্টার্টস টু লুজেন আপ। মানে কি বলছিলাম, কি করছি, এই কানেকশানটাই যেন কেটে যায় এবং একটা কথাকে শেষ করাটাই খুব কঠিন হয়ে যায়। এটা যে জানে সে জানে যে এটা কতটা, এটা আমার জন্য তো খুব কঠিন হয়ে যায়। আমি লিঙ্কই করতে পারি, মানে এখন যেমন লিঙ্কই কী বলছি বারবার ভুলে যাচ্ছি, কারণ কি অস্তিত্ব এতটা প্রকট হয়ে যাচ্ছে এবং এটা এতটা রিয়েল যে সব কিছুর সাথে সব কিছু কানেকশান হারিয়ে ফেলছে একদম। তো যাই হোক, আমি জানি না আমি কী বলছিলাম, আমি একদম গুলিয়ে গেলাম। से आप याद कर लें, ये एक फैक्ट है, तथ्य है। अगर आप आंखें खोलें तब ना आपको दिखे कि ওকে ওকে यही ওকে তো আমি এটাই বলছিলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, অস্তিত্বকে ধরে নেওয়া যায়, এটা জাস্ট ধরে নেওয়ার জন্য। কারণ কি অস্তিত্ব ইজ প্যারাডক্সিক্যাল, দের ইজ নাথিং, একটা কোনো জিনিস তার ব্যাপারে এরকম পয়েন্ট করে বলা যাবে না যে এটা এটা বলা যাবে না। কারণ কি এটাও ওটাও, ওটাও সেটাও, সব কিছু মিলে অস্তিত্ব। তো তাকে পার্টিকুলারলি কিছু তো বলা যাবে না, বাট এরকম আমার অবজারভেশনে এরকম আমার মনে হয়েছে, বা এটা একটা ইনটিউশনালি আমার মনে হয় যে অস্তিত্ব ইন ইটসেলফ ইজ ভেরি ডিভয়েড অফ এভরিথিং অ্যান্ড পোটেনশিয়ালি হোল্ডিং দ্য পসিবিলিটি অফ এভরিথিং। মানে এটা কি বাংলায় কীভাবে সিম্পলি বলা যায় যে অস্তিত্ব 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 জিনিসটা এবার জিনিসটা তো কী সেটাও বলা যাবে না, মানে সেটাকে বলার কোনো মিডিয়াম নেই। বাট যাই হোক, সেটা একটা নাথিংনেস ধরে নিই। তো সেই নাথিংনেস যখন সামথিংনেস হচ্ছে না, তখন সে পুরোপুরি নাথিংনেসকে ভুলে যাচ্ছে। মানে নাথিংনেসই, যেমন সাপোজ আমি যদি আমার কথা বলি, তাহলে আমি বস্তুটা কি, আমি বস্তুটা একটা, আমি যে হচ্ছে কথা বলছে বা যে ভাবছে বা এই যে সো কল্ড যে আমিটা, এটা কিন্তু প্রোডাক্ট অফ কন্ডিশনিং, প্রোডাক্ট অফ দ্য বডি, প্রোডাক্ট অফ দ্য মাইন্ড, প্রোডাক্ট অফ দ্য ইনফরমেশন দ্যাট দিস হোল্ডস ইন ইটস মাইন্ড। এটা কিন্তু সেই জিনিসটা আমিটা। আর এই আমিটার যে ব্যাকগ্রাউন্ডটা, যেটা হচ্ছে এই মোমেন্টটা, বা যেটা হচ্ছে মানে কোরটা একদম, যে এই যে আছি ভাব বা বা থাকা ইটসেলফ, আছি ভাবটাও না, আছি থাকা, হওয়া, বা এটাকে এক্সপ্লেন করাই খুব মুশকিল। তো এই জিনিসটা যখনই শরীর হচ্ছে, মন হচ্ছে, হয়ে নানান কিছু হয়ে এই একটা ট্রানজ্যাকশনাল দুনিয়ায় আসছে, লেনদেনের দুনিয়ায় আসছে, তখন সে সম্পূর্ণভাবে তার আসল রূপটাকে ভুলে যাচ্ছে। কারণ কি আলটিমেটলি সে ওই আসল রূপেই ফিরে যাবে একদিন না একদিন। তো শরীরটা মরে যাবে, মন ফোন এসব উড়ে যাবে, তখন থাকবেটাই কি? তখন এই আসল রূপটাই থাকবে, মানে আসল যে প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল যেটা নাথিংনেস যদি বলা হয়,
সেটাই থাকবে। তো এখন সে পুরোপুরি এক্সট্রিমে যাবে, তাই জন্য আমরা কি হয়, আমরা মন এর মধ্যে এইসবের মধ্যে পুরো উলঝে যাই, অ্যান্ড পুরোপুরি আমাদের এই ন্যাচারাল যে স্টেটটা বা ন্যাচারাল অ্যাকচুয়ালটা সত্য যেটা, সেটাকে পুরোপুরি ভুলে যাই। কারণ কি, দিস ইজ হাউ ইট ইজ। এবার কেউ কেউ বাই চান্স হয়তো সেইটার সাথে কানেক্ট হয়ে যায়, বাট মোস্টদের পক্ষে সম্ভবই না সেটার সাথে কানেক্ট হওয়া। কারণ কি, দিস ইজ হাউ ইট ইজ। মানে জল যদি খুব ঠান্ডায় থাকে সেটা বরফই হবে, সেটা জল হয়ে থাকতে পারবে না। এবার কিছু বরফ আছে যে নিজের অরিজিনাল কন্টেন্টটাকে মনে রাখতে পারে, যে আমি অ্যাকচুয়ালি জল, বাট আমি এখন ঠান্ডায় বরফ হয়ে গেছি। ব্যাপারটা খানিকটা ওরকম। তো আবার বরফ যেই গরম ইয়েতে যেই মানে একটু তাপমাত্রা বেশি জায়গায় থাকবে, সেটা জল হয়েই যাবে, সেটা জলই হবে, এটার কোনো আর দ্বিতীয় নেই। সেরকমই খানিকটা ব্যাপারটা, অস্তিত্ব যখন একটা এর মধ্যে আসছে, এটা আমার পার্সোনাল একটা অবজারভেশন বা ইনটিউশন থেকে আমার এটা মনে হওয়া, যে অস্তিত্ব যখনই একটা এই রকম মন টোনের মধ্যে আসছে, তখন সে পুরোপুরি ওই তার অরিজিনাল কন্টেন্টটাকে ভুলে যাচ্ছে। বাট মনের মধ্যে মানে অস্তিত্ব মন হয়ে প্রকট হলে তবেই নিজেকে টেস্টও করতে পারবে। যেমন এই কাপটা কি নিজেকে টেস্ট করতে পারবে না, কারণ এর মধ্যে ওই মেকানিজম, এই ফ্যাকাল্টিটাই নেই, যে ব্রেন মাইন্ড বা এই সব ইন্টেলেক্ট বা বা এই যে জ্ঞানটা তো এর নেই, এ জাস্ট আছে। সেরকমই সব কিছুই জাস্ট আছে। বা আমরা যদি এবার কুকুর, বিড়াল, পাখি, ছাগল, পোকামাছি এদেরকে দেখি, ওদেরও কিন্তু ওরকমই, ওরা উড়ছে টুড়ছে নড়ছে ঘুরছে সবই ঠিক আছে, কিন্তু ওদেরও ওরকম, যে ওদের কিন্তু ওদের আবার জ্ঞানটা হয়তো আছে, বা কিন্তু ওটাকে ওরা ঘুরে দেখতে পারে না যে আমার কিন্তু জ্ঞানটা আছে। আমরা সেটা করতে পারি, যেহেতু আমাদের এত মানে কি বলবো, একটা অদ্ভুত ধরনের মেকানিজমটা আছে যে আমরা ওটা করতে পারি। তো অস্তিত্ব, এটা আমার মনে হয় যে অস্তিত্ব যখন এই দিকে আসে, মন হয়, সবাই বলে যে মানে অনেককে বলতে শুনি যে আমরা কি করে কি বলে ত্যাগ করব, কি করে এই করব। ত্যাগ ফ্যাগ হবে না, কারণ কি তুমি ত্যাগেই ছিলে, মানে ত্যাগ হয়েই তুমি ছিলে বেঁচে ওঠার আগে, জন্ম হওয়ার আগে ত্যাগ হয়ে তুমি ছিলে অ্যাকচুয়ালি। তারপরে তুমি একটা মানে ভোগী হয়ে গেলে, শরীর ভোগী শরীর হয়ে গেলে একটা। এবার সেখান থেকে আবার তুমি ত্যাগই হয়ে যাবে, ত্যাগই করে দেবে আলটিমেটলি, সব কিছু ত্যাগ হয়েই যাবে তোমার দ্বারা। তো সেই জন্য যেটুকু টাইম আছে, এই টাইমটা তুমি ভোগী হয়ে বাঁচবে। তো এবার এটাই তফাৎ, ত্যাগ ভোগটা কোনো বড় ব্যাপার না আমার কাছে, আমার মনে হয় আলটিমেটলি ম্যাটার করে যে আমি ত্যাগী আর ভোগীকে চিনি কিনা, বা দেখতে পাচ্ছি কিনা, যে এই যে এটা ত্যাগী এটা ভোগী, এইটাই করার মতো। আর আলাদা করে ত্যাগ কি করে করবে তুমি? যেমন আমার একটা বাজে অভ্যাস হচ্ছে যে আমি স্মোক করি। এবার আমি এটাকে ত্যাগ করার ইচ্ছা রাখি, চেষ্টাও করছি, কিন্তু সেই চেষ্টাটা সম্পূর্ণভাবে খুব একটা চেষ্টা করতেও আমার ভালো লাগে না, যে খুব বেশি চেষ্টা করতে আমার ভালো লাগে না। এবং আমি সেটার সাথে একটু অ্যাগ্রিমেন্টেই থাকি, যে খুব বেশি চেষ্টা করব না, যে একেবারে জীবন দিয়ে চেষ্টা করাটা আমার ঠিক খুব একটা পোষায় না, আনলেস অ্যান্ড আনটিল সেটা সেরকম কিছু হয় যেটা আমাকে অ্যাপিল করে এবং আমাকে পুশ করে সেটা করতে, সেই চেষ্টাটা করতে, বা সেই চেষ্টাটা অটোমেটিক্যালি আসে, সেটা তখন অতটা চেষ্টা থাকে না, মানে এফোর্ট থাকে না সেটার মধ্যে, সেটা জাস্ট হয়। সেটা হয়তো খুব কঠিন কাজও হতে পারে, তখন আর সেটা কঠিন থাকে না, কারণ কি ওটা পুশ করতে, ওটা আমাকে টানছে। বাট এই যে আমার স্মোকিংয়ের হ্যাবিটটা, এটা আমি ছাড়তে পারছি না, কিন্তু কী করবো, ছাড়তে পারছি না। একদিন এমনিও মরবো, তেমনিও মরে যাবো, হয়তো কষ্ট পেয়ে মরবো, আমার সাথে আরও আমাকে যারা চেনে, আমাকে যারা পালন পোষণ করেছে, তারা কষ্ট পাবে যে তড়পে মরছে। এবার সেটাই যদি হওয়ার হয়, তাহলে সেটাই হবে। ত্যাগ তো করতে পারছি না, এবং খুব অতিরিক্ত চেষ্টাও আমার দ্বারা, মানে আমি চাই না করতে, খুব মানে সেই একটা ছটফট করছি, পারছি না ওই ব্যাপারটা। কিন্তু মন থেকে খুব একটা, আমি জানি এটা খুব একটা ভালো জিনিস না, এবং এটা ভালো জিনিস না, এর থেকে হচ্ছে এটা ঠিক ভালো না, মানে আমার নিজেরও ভালো লাগছে না, কিন্তু তাও এটা এত বাজে হ্যাবিট, এবং এটা এমন কেমিক্যাল একটা কী বলবো জিনিস, যেটা আমি পড়তে পারছি না। চেষ্টা করছি নানান রকমভাবে, চোখ কান খোলা রেখেছি, যে সুযোগ খুঁজছি যে কী একটা জিনিস হতে পারে যেটার অ্যারাউন্ডে আমি এটাকে
কোনোভাবে ত্যাগ করতে পারি। বাট যাই হোক, এইভাবে ঠিক ত্যাগ হয় বলেও আমার মনে হয় না। যেরকম যারা হয়তো সংসার মানে সো কল্ড সংসারী, যারা বলে যে আমরা কি করে ত্যাগ করব, ওইভাবে কি আর ত্যাগ হয়? ত্যাগ তো অটোমেটিক ত্যাগ হয়। যেমন যেমন আমি কাউকে ভালোবাসি, তার জন্য আমি অটোমেটিক ত্যাগ, মানে ত্যাগ ওটা মনেই হয় না তখন ত্যাগ, তখন এমনিই মনে হয় ধুর ও নিক, এরকম ব্যাপারটা। স্যাক্রিফাইস তখন আর স্যাক্রিফাইস থাকে না, তখন মনে হয় যে ও পাক, আমার ঠিক আছে, আমার লাগবে না, ও পাচ্ছে ওটাতে বেশি আনন্দ পাচ্ছি, মানে এরকম ব্যাপারটা। তো যাই হোক, সেই রকমই আর কি ব্যাপারটা। সেই জন্যই ইনি যেটা বলছেন যে আমরা হচ্ছে গিয়ে ফিউচার পাস্ট এইসবের মধ্যে ফেঁসে থাকি এবং সময়ের মধ্যে ফেঁসে থাকি, এবং এবং হোনা মানে হতেই নেই হওয়া বলছে না, যে আপনি হনই না, মানে আপনি নেই, আপনি এখানে নেই, আপনি আছেন ওই কী বলে পূর্ব পশ্চিম আর কি বলে ভবিষ্যৎ ভূত এইসবের মধ্যে হচ্ছে গিয়ে আমরা আছি। তো আমরা এইসব ইম্যাজিনেশনের মধ্যে আছি, সেই জন্য আমরা অ্যাকচুয়ালিটিতে তো নেই। তো নেই বলে অ্যাকচুয়ালটা কী সেটা দেখতেও পারি না, জানতেও পারি না কোনো দিন। কিন্তু আমাদেরই একমাত্র এই মানুষ শরীরেরই একমাত্র ক্ষমতা যে সে বুঝতে পারে এই মানে একটা গভীর বা খুব সিম্পল বা খুব মজাদার একটা ব্যাপার, জীবনকে বা অস্তিত্বকে সেই মানুষই বুঝতে পারে, কারণ কি তার মধ্যেই ফ্যাকাল্টি মেকানিজম এগুলো আছে। ही वास्तविक सत्य है जो सामने मौजूद है आपके, क्योंकि लाइफ तो खुद को अनफोल्ड ही करती है भाई, पहले से प्रेडिक्ट नहीं की जा सकती। सो यू हैव टू सी व्हाट हैपेंस, यू हैव टू सी दैट। तो यही बात आ जाती है यहाँ पे यार फिर कि मैं अपनी बात बताऊँ ना, सच में तो आई डोंट गिव अ फकिंग डैम क्यों। আই লাভ দিস ফ্যাক্ট যে যে শি ইজ বিং হারসেলফ, শি ইজ বিং রিয়েল। এবং আমি স্পেশালি এটা বাঙালিদের মধ্যে দেখেছি, বা যেহেতু আমি হয়তো বাঙালি কমিউনিটিতেই বেশি মিশেছি বা আশেপাশে বাঙালি কমিউনিটিকেই দেখেছি, সাধু হোক বা সে সন্ন্যাসী হোক বা সে নর্মাল লোক হোক, খুব বাজে লাগে আমার যে সবাই খুব একটা মেকি সেজে থাকে, যে ভদ্র, হ্যাঁ মায়া মন মমতা এইসব করে বলে। কেন ভাই? রিয়েল না, বি প্র্যাকটিক্যাল। যেরকম তোমার কি বলে, যেরকমভাবে তুমি বড় হয়েছো বা যেরকম তোমার অস্তিত্ব, মানে কি বলবো, সিচুয়েশন তোমাকে যেরকম তৈরি করেছে, তোমার ভাষা যেরকম যেরকম তোমার টেন্ডেন্সিগুলো, তুমি সেরকমই থাকো না। কেন এরকম সেজি মেকি হয়ে একই তো এত মেকি ফেক জিনিসপত্র চারিদিকে, তারপর আবার একটা এক্সট্রা করে ওরকম ফেক সে থাকার যে কী মানে আমি তো বুঝতে পারি না। তার থেকে যারা বেশ এরকম নিজের মতো থাকে, এবার কেউ এরকমও হতে পারে যে সে এমনিতেই খুব শুষ্র ভদ্র টাইপের, তো ওয়েল অ্যান্ড গুড, সেটা হলে তো কোনো ব্যাপার, সেটা হলে তো ঠিকই আছে, এবং সেটা দেখলে বোঝা যায় যে এই লোকটা এরকমই, লোকটাই এরকম ভদ্র টাইপের চুপচাপ এবং খুব পলিশড ভাষা তার, সেটাও হতে পারে সেরকম লোক। কিন্তু কেমন একটা যেন মেকি লোকজন হয়, সবাই সেজে থাকে, ভগবানের নাম নেবে এরকম টাইপের কথা বলে, ভালো লাগে না। তাদের জন্য হচ্ছে গিয়ে যাদের পোটেনশিয়াল আছে হয়তো ইউথ বা অনেক মানুষের, যাদের হয়তো ক্ষমতা আছে বা সেই ভেতরে ওই ওই কী বলবো, ক্ষমতা তো সবারই আছে, কিন্তু যাদের পক্ষে ওই পোটেনশিয়ালটা যাদের আছে, যে তারা বুঝতে পারে, তারা সরে যায় উল্টে এইরকম ন্যাকামি দেখে। তো এইগুলো আমার খুব বাজে লাগে। তো এনাকে আমার খুব ভালো লাগছে যে ইনি একদম রিয়েল, এবং মুখে ওই ফাকিং মাকিং এসব চলে আসছে তো বলেও দিচ্ছে, তো অত কেয়ার করছে না। দিস ইজ হাউ ইট শুড বি। কারণ কি এই ধরনের ভাষা তো চারিদিকে সবাই বলছে, এবং কাউকে অ্যাপিল করার মতো যে এটা যে ওর জন্য আমাকে ভদ্র সেজে থাকতে হবে, এই আইডিয়াটাই আমার বাজে লাগে খুব। তো আমার এনাকে দেখে খুব ভালো লাগছে যে ইনি সিম্পল নর্মাল যেরকম উনি সেরকম নর্মাল আছে, এবং একটা ক্যারেক্টার বা একটা চরিত্রের মধ্যে অলওয়েজই খামতি থাকে। চরিত্র মানেই খামতি দিয়েই সেটা তৈরি, খামতি এবং পূর্ণতা দুটো মিলে সেটা তৈরি, মানে কিছু পূর্ণতা বলবো না, বাট কী বলা যায় ওটাকে, খামতি এবং খুব উল্টোটা খামতির যেটা হতে পারে, যে খুব পরিপূর্ণতা কোনো দিকে খুব পরিপূর্ণতা, মানে কেউ হয়তো দারুণ বক্তা, খুব ভালো স্পিচ দিতে পারে,
সে হয়তো অ্যালকোহলিক আবার এদিকে। তো এরকম চরিত্র এরকমই হয়, চরিত্র মানেই তার মধ্যে কোথাও খামতি আছে, কোথাও খুব দারুণ জিনিস আছে, কেউ হয়তো খুব রাগী, হ্যাঁ খুব চেঁচামেচি করে ওরকম, আবার আবার এদিকে হয়তো বিশাল কিছু একটা আঁকে দারুণ। মানে এই চরিত্র এরকমই হয়, চরিত্র এরকম একদম সুপার ভদ্র মানুষ এরকম চরিত্র হয় না, ওগুলো ফেক গিরি। আগেকার দিনে হয়তো হতো, কারণ ওরকম সিচুয়েশন ওরকম, যেমন রাম মর্যাদা মর্যাদা পুরুষোত্তম বলা হয় রামকে। তো আগেকার দিনে ওই ওই সিচুয়েশান ওরকম ছিল, লাইফ ওরকম ছিল, এবং একটা খুব স্ট্রিক্ট রুটিন তারা ফলো করতো। হ্যাঁ, একটা খুব তখন ওই জিনিসটাই ওরকম, যেমন পৃথিবীটাই তখন, মানে পৃথিবীটা না বাট ওই সমাজ বা ওই জায়গা, মানে ব্যাপারটাই ওরকম ছিল যে সে ওরকম হয়েছে। যেমন রামের যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, রামের ব্যাকগ্রাউন্ড রামকে রাম বানায়, রামের যে চরিত্রটা যেরকম তাকে ওরকম বানায়, কারণ কি সামথিং হ্যাজ মেড দ্যাট চরিত্র। এবং রামের চরিত্রের মধ্যেও কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যাবে, কারণ ওটা একটা ফিজিক্যাল জিনিস। যেমন এই কাপটা, আবার এই কাপটা যেমন সাদা, এটা সাদার পরিপূর্ণতা আছে, মানে সাদা রঙটার পরিপূর্ণতা এর মধ্যে রয়েছে, কিন্তু কালো রঙের পরিপূর্ণতা এর মধ্যে নেই, অল্প একটু কালো আছে। বা বা লাল রঙের লাল রং নেই, এর মধ্যে খামতি আছে লাল রঙের। তো চরিত্র এরকমই হয়, কারণ কি চরিত্র ইজ আ ভেরি ফিজিক্যাল টাইপ অফ থিং, মানে ওটা দেহের চোখে দেখা যায় না, কিন্তু ফিজিক্যাল, ওটা অ্যাকচুয়ালি বলতে গেলে ফিজিক্যালি থিং। তো তার মধ্যে কিছু খামতি থাকবে, কিছু জিনিসের কিছু পরিপূর্ণতা থাকবে, বা বা কী বলে এক্সট্রা অর্ডিনারিটি থাকবে। তো এরকমই হয়। তো এনাকে দেখে আমার খুব ভালো লাগছে। ओशो की पर्सनल लाइफ क्या थी, कि ओशो सेक्स गुरु थे नहीं थे, कितनी गर्लफ्रेंड्स थी उनकी, कितनी रोल्स रॉयस थी उनके पास। ये কারণ কি চোরের মন তো বোঝকার দিকে, ও যারা সেক্স নিয়ে বেশি ইন্টারেস্টেড, সেক্স হয়ে গেল, মানে দু রকমের লোক হয় দেখেছি। একরকম হয় যে যারা হচ্ছে যে সেক্স এইসব নিয়েই সারাদিন ভাবে, সেক্স হচ্ছে, সেক্স হয়ে গেল, তারপরে মেটেরিয়ালিস্টিক জিনিসের লোভ হয়ে গেল, যে এটা কিনবো ওটা কিনবো, এই কোটি টাকার একটা গাড়ি কিনবো, 500 কোটি টাকার বাড়ি কিনবো, বিলিয়নার হব, বা বিলিয়নারদেরকে পুজো করা, এক তো এই ধরনের লোক হয়। আবার এক ধরনের লোক হয় যারা বলে যে সেক্স বাজে, মানে তো সো কল্ড স্পিরিচুয়াল লোক, যা বলে যে মানে সেক্সের কথা মাথায় আসা মানেই একটা বাজে ব্যাপার। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে সারা জীবন ব্রহ্মচারী থাকে, তাদের প্রতি একটা তাদেরকে পুজো করে সে, তারা আবার যে দেখো রামকৃষ্ণ বউয়ের সাথে ছিল, কোনোদিন সেক্স করেনি। এই এটা ভাবাটাই খুব একটা অবাক ব্যাপার। সে তার পার্সোনাল লাইফ, তার যেটা ঠিক মনে হয়েছে সে করেছে, যেটা তার ঠিক মনে হয়েছে না, যেটা তার ভেতর থেকে এসছে যে না হয়তো মনে হয়নি, হয়তো মনে হয়েছে যে না আমার ওখানে হয়তো উনি একটা উইকনেস দেখেছেন, যে না আমার মধ্যে এটা উইকনেস লাগছে, আমি এটাকে ঠিক করবো, তো উনি ওটাকে নিজের মতো করে ইউজ করেছেন। তো আমার মনে হয় দুটো এক্সট্রিমেরই লোকরা হচ্ছে গন্ডগোলে, যারা সেক্স শুনলেই একবারে চিচি চিচি করে, আর যারা একবারে সেক্স নিয়েই সারাদিন ভাবে। ইট শুড বি ভেরি ক্যাজুয়াল, যে সেক্স ইজ লাইক, যেমন সকালে উঠে হাগতে হয়, হাগাটা খুব নর্মাল ব্যাপার। হাগা নিয়ে যদি এবার কেউ ওটাকে একটা এক্সট্রিমিস্ট হয়ে যায়, হাগা নিয়ে, যে হাগার অমুক হাগা নিয়ে একটা বই লিখলো, বা কি বলবো, মানে ওটাকে একটা গ্লোরিফাই করে একটা বিরাট ব্যাপার বানালো। আবার কেউ হয়তো নানা হাঁকবো না বললো, তো দুটোই খুবই অদ্ভুত এবং বোকামির ব্যাপার। হাগা হাগা নর্মাল, সকালে হাগো, ভুলে যাও, তারপরে এই হাগানি কথা বলছি, এটাই খুব অদ্ভুত অবাক ব্যাপার। কথা বলারই কী আছে, ওটা হয় হয়, না হয় না হয়, এরকম হলো হলো একদিন, হলো না হলো না হলো, খুব না হলে আবার পেট খারাপ হবে, তখন ওষুধ খেতে হবে, এইরকম ব্যাপারটা খুব সিম্পল নর্মাল ব্যাপার। তো দুটো এক্সট্রিমেরই লোকরা আমার মনে হয় খুবই বোকা বোকা, এবং দুজনেই নিজেকে খুব হনু মনে করে, খুবই অবাক ব্যাপার। हीरे की घड़ियाँ थी, सोने की घड़ियाँ थी, मुझे घंटा फर्क नहीं पड़ता यार। मैं उनकी फिलॉसफी देखूं, ये जो अमेजिंग फिलॉसफी, माइंड ब्लोइंग फिलॉसफी दी है उन्होंने, जिसे जब मैं सुनती हूँ ना तो मेरे रोंगटे आज भी खड़े हो जाते हैं। वो जिंदा नहीं है, पर उनके जिंदा ना रहने के बावजूद भी उनके शब्द सुन के आज भी रोंगटे खड़े हो जाते हैं। तो मैं उनकी फिलॉसफी को देखूं, उससे सीखूं, जब वो खुद कह रहे हैं कि प्रेजेंट मोमेंट में ध्यान दो, पास्ट में नहीं। या मैं उनके पास्ट में जाके घुसूं, क्योंकि मैं तो उनकी फिलॉसफी से सीख रही हूँ भाई कि प्रेजेंट मोमेंट को देखो, पास्ट को नहीं। या मैं उनके पास्ट में जाके घुसूं कि भाई वो कहाँ क्या कर रहे थे, कौन सी गर्लफ्रेंड बनाई थी उन्होंने, उनकी गर्लफ्रेंड ने कपड़े कौन से पहने थे, कब जेल गए थे ओशो, ड्रग्स लिए थे कि नहीं उन्होंने। अरे
दिमाग खराब है क्या आपका? फिलॉसफी में कब आ गई ये सब बातें? आप उसकी पर्सनल लाइफ में ध्यान देंगे कि আমি পার্সোনালি এটাকে ফিলোসফি বলাটাও ঠিক একটা সঠিক বলে ঠিক মনে করি না, কারণ কি ফিলোসফি ইজ অলসো এ সাবজেক্ট, অ্যান্ড এটা সব সাবজেক্টের বাবা, এটা মেন সাবজেক্ট যার মধ্যে বাকি সব সাবজেক্ট থাকে, ফিলোসফি অ্যান্ড দেন কেমিস্ট্রি, সায়েন্স, ফিজিক্স। আমার পার্সোনালি এটা মনে হয় ফিলোসফি ইজ ওকে, ইয়েস, ফিলোসফি টার্মটা এইটাই যে যে অস্তিত্ব নিয়ে খোঁজা বা ডিপ কিছু নিয়ে ভাবা, এটাইকেই ফিলোসফি বলে প্রবাবলি, যতদূর মনে পড়ে। কিন্তু এটা ঠিক ফিলোসফিও না, এটাকে ফিলোসফি বলাটাও এটাকে ছোট করে দেওয়া বা এটাকে খুব লিমিটেড করে দেওয়া। এটা ফিলোসফিও না, এটা ওশো যেগুলো বলছে এগুলো তার ফিলোসফি না, এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো এতটাই প্র্যাকটিক্যাল, এগুলো বাবার কাছ থেকে আসছে আর কি, মেন যে বাবা, তো বাবার কাছ থেকে ওশোর মধ্যে দিয়ে এই জিনিসগুলো ফ্লো করছে অটোমেটিক্যালি, এবং তার ফ্যাকাল্টি, তার মেকানিজম অনুযায়ী যে যে জিনিসগুলোকে তিনি পয়েন্ট আউট করছেন সেগুলো অনুযায়ী তার যে বক্তব্য বা তার যে রিয়াকশান আসছে সেটাকে তিনি ব্যক্ত করছেন খালি, আর কিছু না। ये ध्यान देंगे कि भाई वो जो चीज़ें लिख के गया है आपके लिए वो क्या थी। तो मेरा भी वही ओपिनियन है कि मुझे फिलॉसफी से मतलब है, किसी की पर्सनल लाइफ से नहीं। सो दैट वाज इट फॉर दिस वीडियो एंड माय ओपिनियन गाइस। मिलते हैं ऐसे किसी एक और वीडियो में। टिल देन टेक केयर ऑफ योरसेल्फ। সত্যি তোমাকে তো ভাই প্রণামই করা উচিত, এবং সত্যি দেখে খুব অবাক লাগে যে অস্তিত্ব কত রকমভাবে নিজেকে ফুটিয়ে তোলে, নানানভাবে নানান মানুষ হয়ে, নানান চরিত্র হয়ে ফুটে ওঠে, এবং যতই দেখো যেন মনে হয় যে কিছু তো দেখিই নি, মানে এতই ইউনিক জিনিস ফুটে ওঠে। যেমন একটা যদি বাগান হয়, অস্তিত্বের বাগান, সেখানে নানান রকমের অস্তিত্ব ফুল ফোটে, এবং সেখানে ডালিয়াও আছে, গোলাপও আছে, জুঁই চামেলিও আছে, নানান রকমের ফুল, নানান গন্ধ, নানান রং, নানান এক্সপ্রেশন। তো খুবই রঙিন, খুবই সুন্দর, খুবই যেন মধুময়, স্বর্গের মতো একদম। অথচ সেটাকেই আমরা নরক বলে গণ্য করে ফেলি, কারণ কি আমরা ভুল জিনিসগুলোকে ভুল চিনে ভুলভাবে চলি। তো এবার মুশকিল হচ্ছে আমরা আছি যেখানে, এই যে আমরা আছি আর আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় আছি, এই যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা, এটাকে যদি আমরা নাই দেখি কোনোদিন, তো স্বাভাবিক আমাদের মধ্যে এই ব্যাপারগুলোই আসবে যে মানে আমরা ঠোকরই খাবো, স্বাভাবিক। এবার যত ঠোকর খাচ্ছ তুমি ওটাকেই নরক বলছো, যে বারবার ঠোকা খেতে হয়, ঠোকা খাওয়াটাই জীবন, এসবই বলতে লাগছে। কারণ কি দেখছি না, আমরা দেখি না, কারণ দেখার কথা মনেই হয় না, এত চকমকে জিনিসে ফেঁসে যাই যে একটা অদ্ভুত জিনিস যেটা আমার জন্মের আগে থেকে, জন্মের পরে, জন্মের মধ্যে, এখন, মানে যদি আমি এভাবে যে ব্যাপারটাকে অ্যানালাইজ করি, কালকেও এটা থাকবে, মরে যাবো তারপরেও থাকবে, এই প্র্যাকটিক্যালিটিটার দিকে আমাদের নজরই যায় না। কারণ কি এটা এতই প্রেভেলেন্ট, মানে এতই রয়েছে যে এটা তো রয়েছেই, এটা নিয়ে আর কী ভাববো। যেমন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নেওয়ার কথা কবার খেয়াল হয়, নিঃশ্বাস নেওয়া তো ছোটো থেকে আজ অবধি আছে, পরেও থাকবে, মানে মরে গেলে তারপর আর থাকবে না, সেটা আলাদা কথা, কিন্তু এই জিনিসটা তো মরে যাওয়ার পরেও থাকবে, তাই এটা আরোই ইজি অ্যাভেলেবেল বা আরোই প্রেভেলেন্ট, আরোই কী বলবো, আরোই অলওয়েজই থাকে, তাই এটা নিয়ে আর ভাবনা, এটার দিকে মনই যায় না। সেই জন্য যেটা থাকে, যায় আসে, সেইটার দিকেই মন যায়। টাকার জন্য সেই জন্য টাকার দিকে মন যায়, যে টাকা, এই টাকা আসছে, টাকার কথাই মনে হয় যে টাকা থাকলে মনে হয় কী কিনবো, কী নেবো, কী কী নিতে হবে, কী কী কিনতে হবে, কোথায় কোথায় যাওয়া যায়, বা কী করে টাকাটা খরচা করা যায়। আর টাকা যখন থাকে না, তাহলে কী করে টাকা কামানো যায় এটা মনে হয়। সেরকমই সেক্স হোক বা আর যা নিয়ে সাধারণ মানুষ মেতে থাকে, সেগুলো মনে হয়। কারণ কি একবার সেক্স করলে তারপর আর অনেক দিন হয়তো করা হলো না, বা কী বলবো, ওই এটা একটা একটা মোমেন্টারি এক্সপিরিয়েন্স, 5 মিনিটের জন্য হলো, আবার মানে ওই অর্গাজমটা 5 মিনিটের এলো, তারপরে আবার অনেকক্ষণ নেই,
তা আবার ওই জন্য মন টানে, আর যেটা অলওয়েজই আছে সেটার দিকে সেই জন্য মনের চোখ যায় না। তো যাই হোক, মজা এলো এনার ভিডিওটা দেখে, এবং আমারও একটা বায়াস ভেঙে গেল, যেটা আমি ভাবছিলাম যে কে জানে এরা হয়তো উল্টোপাল্টা কথা বলে ওশোকে নিয়ে, কিন্তু না, ইনি রীতিমতো চর্চায়, এবং আমার ভাল লাগছে যে এনাকে অনেকে দেখছেন নিশ্চয়ই, এবং হোপফুলি অনেকেই ওশোকে, কারণ ওশো ইজ আ ভেরি মিসআন্ডারস্টুড পারসন, অ্যান্ড যত এরকম ইয়াং লোকরা, মানে যারা ফেক নয় বা যারা খুব সেজে গুজে কথা বলে না, খুব নর্মাল আজকের দিনের মতো বা আজকের এই সিচুয়েশান, আজকের যুগ বা এদের মতো, যাদেরকে সাধারণ মানুষ নিতে পারবে, সেরকম লোকরা যত এই প্র্যাকটিক্যাল কথাগুলো বলবে ততই ভালো। তো খুবই মজাদার ব্যাপার। ধন্যবাদ দেখার জন্য। টাটা।